শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের এক বর্ণময় চরিত্র হেমেন্দ্র কুমার রায়। জন্ম 18 এপ্রিল 1888 ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায়। ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর পাশাপাশি লিখেছেন অসংখ্য হাসির গল্প। সাহিত্যিক হিসেবে তাঁর প্রথম আত্মপ্রকাশ 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় আমার কাহিনী গল্পের মধ্যে দিয়ে। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। গল্প স্বল্পে আজ থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা কাহিনী চাবি ও খিল। গল্প পাঠে অরিজিৎ, রাজীব, অর্ণব, মহুয়া, সোহম, অর্পণ, সোমক ও অমরজিৎ। শুরু হচ্ছে চাবি ও খিল। মধু ঘরে ঢুকে বলল, বাবু, একটা ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। জয়ন্ত বলল, কে তিনি? নাম বলেন রাখহরি বাবু। রাখহরি বাবু? এমন সেকেলে নামদারি আধুনিক কোনো ভদ্রলোককে আমি তো চিনি বলে মনে হচ্ছে না। তিনি বলেন গেল বছরে দেওঘরে গিয়ে আপনাদের সঙ্গে নাকি তার আলাপ হয়েছিল। মানিক বলল, জয়ন্ত, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল দেখছি। দেওঘরের রাখহরিবাবুকে এর মধ্যেই তুমি ভুলে গেলে? জয়ন্ত বলল, ভায়া, বিংশ শতাব্দীতে অমন পৌরাণিক নাম স্মরণ করে রাখা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, এতক্ষণে আমার মনে পড়েছে। আমাদের তোয়াজ করবার জন্যে রাখহরিবাবু কি চেষ্টাই না করেছিলেন। যাক, মানে কার বলতে হবে না সেই কথা। হে শ্রী মধুসূদন, তুমি ঝটিতে নিচে নেমে গিয়ে ওই রাখহরিবাবুকে বলে এসো স্বাগত। মধুর প্রস্থান। ঘরের ভেতরে রাখহরিবাবু কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলেন। রাখহরি নামটার জন্ম মান্ধাতা আমলের বটে, কিন্তু রাখহরি নামধারী এই ব্যক্তিটি যে পৃথিবীর আলো দেখেছেন খুব আধুনিক যুগে, সেটা তাকে দেখেই বোঝা যায়। বয়স 25 কি 26, এক হারা শৌখিন চেহারা, গৌরবর্ণ, চোখে চওড়া ফ্রেমের চশমা, ঠোঁটের ওপর চার্লি চ্যাপলিন গোঁফ, গায়ে গিলে করা চুড়িদার পাঞ্জাবি, পরনে ফিনফিনে তাদের কাপড়, পায়ে সেলিম শু, হাতে রূপো বাঁধানো একগাছা সরু ছড়ি, তার ওপর মুক্তোর বোতাম, সোনার রিস্টওয়াচ ও এসেন্সের ভুরভুরে গন্ধ প্রভৃতি আদিক্ষেতার কথা আর নাইবা বললুম। নমস্কার ও সাদর সম্ভাষণের আদান প্রদান হওয়ার পর একখানা চেয়ারের দিকে আঙুল নির্দেশ করে মানিক বলল, বসুন রাখহরিবাবু। কিন্তু আপনাকে দেখলেই আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? পিতার অবাধ্য ছেলে বলে। কেন? পিতৃদেব আপনাকে একটি অত্যন্ত সেকেলে নামে পরিচিত করতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিজের চেহারাটিকে দস্তুর মতো আপ টু ডেট করে তুলে একেবারে হাল ফ্যাশনের বাবু বলে পরিচিত হতে চান। এটা কি আপনার পিতার ইচ্ছা বিরুদ্ধ কাজ নয়? না না, মোটেই না। পিতার অবাধ্য পুত্র হচ্ছে একালের সেই সব ছেলে যারা পিতৃদত্ত নাম ত্যাগ করে গ্রহণ করে হাল ফ্যাশনের নতুন নতুন রংচঙে নাম। আমি তো তা করিনি। স্বর্গীয় পিতৃদেব আমাকে যে নাম দিয়েছিলেন আমি তা মাথায় করে রেখেছি। নিজের সাজসজ্জাকে আমি আপ টু ডেট করে রাখবো না, আমার বাবা তো এমন কোনো ইচ্ছে প্রকাশ করে যাননি। কিন্তু যাক, সে কথা। আমি এখানে ছুটে এসেছি রীতিমতো দায় থেকেই। জয়ন্ত জিজ্ঞেস করল, ব্যাপার কি রাখহরিবাবু? আমার বোনের আসলে খুব বিপদ। জয়ন্ত একটু অবাক হয়ে বলল, আপনার ভগ্নীর বিপদের জন্য আপনি আমাদের কাছে ছুটে এসেছেন? আগে হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না জয়ন্ত বাবু। আপনার কথার অর্থ তো বুঝতে পারছি না। আপনার ভগ্নীর কি হয়েছে? শুনুন তবে বলি।
স্বামীর বিপদকে প্রত্যেক স্ত্রী নিজের বিপদ বলে মনে করে। পুলিশ আসলে আমার ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, কিন্তু কেন? চুরির অপরাধে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনার ভগ্নিপতি যদি চুরি করে ধরা পড়ে থাকেন, তাহলে কিন্তু আমি হাজার চেষ্টা করলেও তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে পারবো না। জয়ন্তবাবু, আমার ভগ্নিপতি চোর হলে আমি আপনার কাছে ধর্ণা দিতে আসতাম না। সুব্রত আর যাই হোক, চোর নয়। আপনার ভগ্নিপতির নাম সুব্রত? আগে হ্যাঁ, সুব্রত সেন। আমরা এক ভাই এক বোন। আমার বোনের নাম রাধারানী। আমার চেয়ে সে 2 বছরের ছোট। বাবা খুব ভালো ঘরেই তার বিয়ে দিয়ে গিয়েছিলেন। সুব্রত ছিল দেখতে শুনতে রীতিমতো সুপাত্র। তার পৈতৃক সম্পত্তির আয় ছিল মাসিক 3-4 হাজার টাকা। কিন্তু জয়ন্তবাবু সর্বনেশে ঘোড়া রোগে তার সর্বস্ব উড়ে গেছে। ঘোড়া রোগ? হ্যাঁ হ্যাঁ, ঘোড়া রোগ, ওই ঘোড় দৌড়। সর্বশান্ত হয়ে তার রোগ আরো বেড়ে যায়। সে টাকা ধার করে রেস খেলতে থাকে, আর কতগুলো ওই হতচ্ছাড়া জোয়ারির সঙ্গে মিশে মদ পর্যন্ত ধরে। যত বাজি হারে তত মদ খায়। জুয়া আর নেশা, এই হচ্ছে এখন তার ধ্যান জ্ঞান প্রাণ। রাখহরি বাবু, আপনার ভগ্নিপতির যে ছবি আঁকলেন তা মোটেই উজ্জ্বল বলে মনে হচ্ছে না। ইদানিং মাতাল হয়ে অনেক রাতে বাড়িতে ফিরে রাধারানীকে সে যা তা গালিগালাজ দিতে শুরু করেছিল। তার অপরাধ, স্বামীকে সে মদ খেতে আর জুয়া খেলতে মানা করত। শেষটা সইতে না পেরে রাধারানী আমার কাছে পালিয়ে এসেছে। যদিও এখনো স্বামীকে সে প্রাণের মতো ভালোবাসে, দেবতার মতো ভক্তি করে। তারপরে চুরির ব্যাপারটা কি? আর বলবেন না, দিনার দায় সুব্রতর পৈতৃক বাড়ি বিকিয়ে গিয়েছে। সে এখন ভাড়াটে বাড়িতে থাকে। এক অংশে সে থাকে, আর এক অংশে থাকে তার বাড়িওয়ালা জগন্নাথ। শুনছি আজ 5 দিন আগে জগন্নাথের 50,000 টাকা চুরি গেছে, আর পুলিশ চোর বলে গ্রেপ্তার করেছে ওই সুব্রতকে। সুব্রতর বিরুদ্ধে কি কি প্রমাণ পাওয়া গিয়েছে? সেটা তো আমি এখনো ভালো করে জানতে পারিনি। তবে আমার আর রাধারানীর দৃঢ় বিশ্বাস, সুব্রত যত নিচেই নামুক কিছুতেই চুরি করতে পারে না। রাখহরি বাবু, আপনাদের এই বিশ্বাস যুক্তিহীন। আদালতে গ্রাহ্য হবে না। পুলিশ বিনা প্রমাণে তো কাউকে গ্রেপ্তার করতে পারে না, তাই না? আর এই মামলাটার ভার পেয়েছেন কোন পুলিশ কর্মচারী? আপনাদের বন্ধু সুন্দরবাবু। জয়ন্ত অল্পক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সুন্দরবাবু রোজ সকালে আমাদের প্রভাতী চায়ের আসরে যোগ দেন। ঠিক আছে, কাল তিনি যখন আসবেন তার কাছ থেকে মামলার সমস্ত কথা আমি জেনে নেব। হয়তো কাল তিনি আসবেন না। মানিক বলল, অসম্ভব। আপনি সুন্দরবাবুকে জানেন না। তার নিজের ফরমাস মতো কাল এখানে চিকেন পাই নামে একটি বিলাতি খাবার তৈরি হবে। সেটিকে উদরস্থ করবার জন্যে সুন্দরবাবু নিশ্চয়ই পৃথিবীর যাবতীয় আকর্ষণ ত্যাগ করে এখানে ছুটে না এসে থাকতে পারবেন না। না জয়ন্তবাবু, আমার বিনীত অনুরোধ, আপনি আজকেই সুন্দরবাবুর কাছে গিয়ে সব কথা শুনে আসুন। আপনি রাধারানীর অবস্থা জানেন না। আজ কদিন থেকেই তার চোখে সেই কান্না। দিন রাত সে খালি কাঁদছে আর কাঁদছে। কাল থেকে খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে। বলছে সুব্রত খালাস না পেলে অনাহারেই প্রাণত্যাগ করবে। তাকে বাঁচাবার জন্যই আমি আজ নাচার হয়ে আপনার কাছে ছুটে এসেছি। রাখহরি বাবু, আমি কিন্তু জাদুকর নই। আমার উপরে এতটা নির্ভর করবেন না আপনি। সুব্রত যদি সত্যই চুরি করে থাকে, আমি কিন্তু তাকে কিছুতেই বাঁচাতে পারবো না। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন। আজই দয়া করে থানায় গিয়ে অন্তত একবার সুন্দরবাবুর সঙ্গে দেখা করুন। বেশ, তাই করব।
গদিয়ান হয়ে টেবিলের সামনে বসেছিলেন সুন্দরবাবু। সেখানে উপস্থিত ছিলেন তার এক সহকারী এবং আরেকজন অপরিচিত ভদ্রলোক। জয়ন্ত ও মানিককে ঘরের ভেতর প্রবেশ করতে দেখে সুন্দরবাবু অবাক কণ্ঠে বলে উঠলেন, একেবারে মানিক জোর। ব্যাপার কি জয়ন্ত? অসময়ে কেন হে প্রকাশ? সুব্রতর মামলাটার তদবির করার ভার পড়েছে আমার উপরে। বটে বটে, তোমার ওপরে কে এই ভার দিলে ভায়া? সুব্রতর স্ত্রী রাধারানী দেবী বুঝি? আপনার এমন সন্দেহের কারণ? কারণ কারণ রাধারানী দেবীর দ্বারা আমি যে নিজেই আক্রান্ত হয়েছি। আক্রান্ত? তাছাড়া আর কি বলি বলো, বড়ই মুশকিলে পড়েছিলাম হে। পরশুদিন রাধারানী দেবী হঠাৎ করে আমার কাছে এসে ধারণা দিয়েছিলেন। খুশকো খুশকো চুল, ফোলা ফোলা চোখের পাতা, উদ্ভ্রান্ত একটা চাউনি, ময়লা কাপড়, একেবারে যাকে বলে বিষাদ প্রতিমা। ক্রমাগত কাঁদেন, থেকে থেকে আমার পা দুটো জড়িয়ে ধরতে আসেন আর করুণ স্বরে বলতে থাকেন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি নির্দোষ। জানোই তো ভাই, পুলিশের লোক হয়েও আমার একটা দুর্বলতা আছে। মেয়ে মানুষের চোখের জল আমি একেবারে সহ্য করতে পারি না। তার উপরে ওনার স্বামী ভক্তি দেখে আমার মনটা আরো ভিজে গেল। অমন দুরাচার স্বামীর ওই রকম পতিব্রতা স্ত্রী। কি করে যে রাধারানী দেবীর কাছ থেকে ছাড়ান পেয়েছি তা আর বলবার নয়। যাবার সময় আবার ভয় দেখিয়ে গিয়েছেন 3 দিনের মধ্যে সুব্রত ছাড়া না পেলে তিনি আমার বাড়ির দরজায় হত্যে দিয়ে পড়ে থাকবেন। কিন্তু আমি কি করব বলো জয়ন্ত? আমি পুলিশ কর্মচারী, আইনের বাঁধনে বাঁধা আমার হাত পা। সুব্রতকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। আচ্ছা, সুব্রতকে কি সন্দেহক্রমে গ্রেপ্তার করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি, যথেষ্ট প্রমাণ আছে। মামলার বিবরণ গোড়া থেকে শুনতে পেলে খুশি হব। সামনের অপরিচিত ভদ্রলোকটির দিকে আঙুল নির্দেশ করে সুন্দরবাবু বললেন, গোড়ার কথা শোনো ওর মুখ থেকে, কারণ ওর বাড়ি হচ্ছে ঘটনাস্থল। ওর নাম হচ্ছে বাবু জগন্নাথ পাল। জয়ন্ত ফিরে জগন্নাথের দিকে তাকিয়ে দেখল। হৃষ্টপুষ্ট, বেঁটে সেটে, কালো কালো মানুষটা। গলায় তুলসীমালা দেখলেই মনে হয় কোনো গদির মালিক। জয়ন্ত জিজ্ঞেস করল, আপনি জগন্নাথ বাবু, সুব্রতর বাড়িওয়ালা? আগে হ্যাঁ। মশাইয়ের কি করা হয়? দরমাহাটে আমার চিনির কারখানা আছে। আচ্ছা, এইবারে একটু অনুগ্রহ করে সব কথা খুলে বলুন দেখি। ছোট আর বড় সমস্ত কথা, বা সামান্য বা অকিঞ্চিতকর ভেবে কোনো কথা বলতে কিন্তু ভুলবেন না। জগন্নাথ বলতে লাগলেন, দেখুন, আমার বসত বাড়ি হচ্ছে দর্জিপাড়ায়। সংসারে আমরা 6 জন লোক, আমি, আমার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার এক ভাইপো। আমার চিনির কারবার থেকে মন্দ আয় হয় না, সুতরাং নিজেকে আমি সম্পন্ন গৃহস্থ বলে বর্ণনা করতে পারি। তো শ্রীনাথ বলে আমার এক ছোট ভাই ছিল। পাটের দালালিতে সে বেশ 2 পয়সা রোজগার করত। স্ত্রী পুত্র নিয়ে বাসা বেঁধেছিল আহিরিটোলায়। কিন্তু অদৃষ্টির বিড়ম্বনায় বছর 4 আগে তার স্ত্রী মারা পড়ে, আর মাস কয়েক আগে হঠাৎ কলেরা রোগে তারও মৃত্যু হয়। তখন শ্রীনাথ আমাকেই তার সম্পত্তির অছি করে যায়। আমার বসতবাড়ির 2 অংশ। আমার সংসার ছোট্ট এক অংশে সবার স্থান সংকুলান হয়ে যায়, তাই বাকি অংশটা আমি ভাড়া দিয়েছি। আজ 8 মাস আগে সেই অংশটা ভাড়া নিয়েছেন সুব্রতবাবু। বাড়ির এই 2 অংশের মধ্যে আনাগোনা করবার কোনো উপায় নেই। দোতলার ছাদটা পাঁচিল দিয়ে 2 ভাগে ভাগ। 2 অংশেই দোতলার ছাদের উপরে আছে একখানা করে 3 তলার ঘর। কিছুদিন যাবৎ সুব্রতবাবুর সঙ্গে নানা কারণে আমার আর বনিবনা নেই। আমি তাকে বিশিষ্ট ভদ্রলোক ভেবে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু বেশি দিন যেতে না যেতেই বুঝতে পারলাম তিনি হচ্ছেন 1 নম্বরের জুয়ারি আর বেহেড মাতাল। তার বাড়িতে যেসব লোক আসা যাওয়া করে তাদের চেহারা ভদ্রলোকের মতো হলেও ব্যবহার ভদ্রলোকের মতো নয়। কোনো কোনো রাতে মাতলামি আর হুল্লোড়ের চোটে পাড়ার লোক ঘুমোতে পারে না। তার উপর সুব্রতবাবুর কাছ থেকে আজ 3 মাসের বাড়ি ভাড়ার টাকা আমি পাইনি। কাজেই তাকে আমি বাড়ি ছাড়বার জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছিলাম। সেই জন্য তিনি খেপে গিয়ে একদিন মদের ঘরে ছাদে উঠে যা তা অকথা কুকথা বলতে কসুর করেননি। আমি তো দূরের কথা, সুব্রতবাবুর গালাগালি আর সইতে না পেরে তার স্ত্রী পর্যন্ত বাপের বাড়িতে পালিয়ে গিয়েছেন, জানেন? এবারে আসল ঘটনার কথা শুনুন। আমার ভাই শ্রীনাথ তার জীবন বীমা করে গিয়েছিল।
তারপরে তার মৃত্যুর পরে শ্রীনাথের বিমাপত্রে পাওনা হয় 50,000 টাকা। আমি শ্রীনাথের সম্পত্তির ওছি, তার নাবালক পুত্রের হয়ে অনেক কাঠ খড় পুড়িয়ে সেই 50,000 টাকা আমি উদ্ধার করি। এ হচ্ছে 6 দিন, মানে ঘটনার আগের দিনের কথা। সমস্ত টাকা আমি বাড়িতে এনে আমার 3 তলার শোয়ার ঘরে লোহার আলমারির ভিতরে তুলে রাখি। জয়ন্তবাবু, আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। ভাবছেন এই ডামাডোলের দিনে এত টাকা কেউ ব্যাংকে জমা না দিয়ে বাড়িতে এনে রাখে না। হ্যাঁ, বিস্মিত হবার কথাই বটে, কিন্তু টাকাটা যখন হাতে পাই তখন সেদিন ব্যাংকে জমা দেওয়ার সময় উতরে গিয়েছিল। পরদিনও জমা দেওয়া হয়নি কেন, তারও কারণ শুনুন। আমার এক বাল্যবন্ধু আছেন, কুমুদরঞ্জন চৌধুরী। তিনি মনসাপুরের দারোগা। পরদিনই অর্থাৎ গেল 24 তারিখে ছিল তার মেয়ের বিয়ে। আমি নিমন্ত্রিত হয়ে সকালের ট্রেনেই সপরিবারে মনসাপুরে চলে যেতে বাধ্য হই। এই জন্য আমার মনে কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ প্রথমত বাড়িতে রইল যে 2জন ভৃত্য আর একজন পাচক। তারা প্রত্যেকেই পুরনো, পরীক্ষিত এবং বিশ্বাসশীল। তাদের জিম্মায় বাড়ি রেখে এর আগেও 2-1 মাসের জন্য আমরা পশ্চিমে বেড়াতে গিয়েছি। দ্বিতীয়ত, আমার শোবার ঘরে যে অত টাকা আছে তখনও পর্যন্ত এ কথা আমি ছাড়া কোনো জনপ্রাণী জানত না। এখন বুঝতে পারছি আমার কাজটা হয়েছিল অত্যন্ত কাঁচা, কারণ পরদিনই মনসাপুর থেকে কলকাতায় ফিরে আবিষ্কার করলাম আমার আলমারির ভিতর থেকে অদৃশ্য হয়েছে সেই 50,000 টাকার নোট আর কিছু কিছু অলংকার। আসলে বেশিরভাগ গয়নাই ছিল আমার স্ত্রী আর মেয়ের গায়ে, তাই রক্ষে, নইলে সেগুলোকেও আর দেখতে পেতাম না। না, আলমারিটা ভাঙা হয়নি, চাবি দিয়েই খুলে ফেলা হয়েছে। তোর যে বাড়ির বাইরে থেকে এসেছে সে প্রমাণও পাওয়া গেল। আমার বাড়ির ভিতর থেকে শোবার ঘরে ঢুকবার দরজাটা ছিল তালা বন্ধ, কিন্তু খোলা ছিল দোতলার ছাদে যাবার একটি মাত্র দরজা। ঘরে মেঝে কুড়িয়ে পেলুম তার খিলটা। দরজার উপরে বাইরে থেকে ধাক্কাধাক্কির ফলে যে সেটা খসে পড়েছে একথা বুঝতে আর বাকি রইল না। এখন প্রশ্ন উঠতে পারে, সজোরে ধাক্কাধাক্কির ফলে দরজার খিল তো না হয় খসে পড়ল, তবু বাড়ির লোকজন তা শুনতে পেলে না কেন? এর সহজ উত্তর হচ্ছে, চোর নিশ্চয়ই এসেছিল ঘটনার দিন রাত্রে, এবং সেটা ছিল বিষম দুর্যোগের রাত্রি। ঝড়, বাজ আর বৃষ্টির শব্দে ডুবে গিয়েছিল পৃথিবীর অন্যান্য সব শব্দ। ব্যাস, আমার আর কিছু বক্তব্য নেই। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ থেকে জিজ্ঞেস করল, সুন্দরবাবু, এই চুরির মামলায় আপনারা সুব্রতকে আসামি বলে সন্দেহ করছেন কেন? সন্দেহ কি হে, তার বিরুদ্ধে অকাট্য সব প্রমাণ পেয়েছি। কিরকম প্রমাণ শুনি? জগন্নাথবাবুর 3 তলার শোবার ঘরের বাইরে থেকে যদি চোর আসে, তবে তাকে সুব্রত যে অংশে থাকে সেই দিক দিয়েই আসতে হবে। আর 2 নম্বর হচ্ছে, অংশের মাঝখানে রয়েছে কেবল একটা 6 ফুটের উঁচু পাঁচিল। যে কোনো একটা ছেলে সেটা ডিঙিয়ে এছাদ ওছাদ আনাগোনা করতে পারে। কাজেই তদন্ত করবার জন্য আমি প্রথমেই গেলাম সুব্রতর বাড়িতে, কিন্তু গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত শোচনীয়। তাকে কোনো কথা জিজ্ঞেস করব কি, সে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার জিজ্ঞাসার উত্তরে পাগলের মতো বলতে লাগলো যত সমস্ত সব অসংলগ্ন কথা। বাড়িতে আর কারুর সাড়া পেলাম না। পাড়ার লোকজনের মুখে শুনলাম একটা চাকর ছিল, মাইনে না পেয়ে সেও নাকি চম্পট দিয়েছে। আরও কি শুনলাম জানো, ঘটনার দিন রেসে গিয়ে সুব্রত হেরে ভূত হয়ে বাসায় ফিরেছে, আর সেই দুঃখেই কাল হয়ে ক্রমাগত মদ প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। তারপর তার বাড়িখানা তল্লাশি করে কি পাওয়া গেল জানো? এই চাবিটা। তিনি আঙুল নির্দেশ করে টেবিলের ওপর একটা বড় চাবির দিকে জয়ন্ত দৃষ্টি আকর্ষণ করলেন। জয়ন্ত চাবিটা তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, এটা কিসের চাবি? জগন্নাথবাবুর লোহার আলমারির চাবি। কিন্তু এই চাবি সুব্রতর বাড়িতে গেল কেমন করে? জগন্নাথবাবু, আপনার আলমারির কোনো চাবি কি খোয়া গিয়েছে? আগে না, আমার আলমারির চাবি আমার পকেটেই আছে। এই দেখুন। দেখি সেটা। জয়ন্ত 2টো চাবি টেবিলের ওপর পাশাপাশি রেখে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তারপর বলল, চাবিটা সুব্রতর বাড়ির কোথায় পাওয়া যায়? 3 তলার ঘরের মেঝে। সেটাও কি শোবার ঘর? না, বোধহয় সেটা বাড়তি ঘর। খুব একটা আসবাবপত্র কিছু নেই। মেঝে ভিজে স্যাঁতস্যাঁতে, নিশ্চয়ই দরজা জানলা খোলা থাকে।
কারণ ঘটনার রাত্রিবেলা তো বৃষ্টির জল এসে ঘরের ভেতরে ঢুকেছিল। সবই বুঝলুম। আচ্ছা, আপনার টেবিলের উপরে একটা খিল পড়ে আছে দেখছি, ওটাও কি ঘটনাস্থল থেকে এসেছে? হ্যাঁ জয়ন্ত, ওই খিল ভেঙেই চোর জগন্নাথবাবুর ঘরে ঢুকেছিল। দেখছি খিলটা ভাঙেনি, স্ক্রুপের প্যাচ খুলে সরাসরি উপড়ে এসেছে। তাহলে ওই চাবি আর এই খিলই হচ্ছে এই মামলার প্রধান প্রমাণ। হ্যাঁ, ওই খিল প্রমাণিত করছে চোর এসেছিল বাইরে থেকে, আর ওই চাবি প্রমাণ করছে যে সুব্রতই হচ্ছে চোর। তার উপরে সুব্রতর নষ্ট স্বভাব আর দারুণ অর্থাভাব তার বিরুদ্ধে যাবে, কেননা মানুষকে অপরাধী করে ওই দুটো কারণই। সেই জন্যই আমি তাকে গ্রেপ্তার করেছি। সুব্রতর মদের নেশা তো কেটে গিয়েছে, এখন সে কি বলে? বলে 24 তারিখের সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত কোথায় গিয়ে কেমন করে কেটে গিয়েছে সে নাকি কিছুই জানতে পারেনি। আবার বলে ওই চাবি সে কখনো চোখেই দেখেনি। অর্থাভাবে সে আত্মহত্যাও করতে পারে, কিন্তু উনি করা তার পক্ষে অসম্ভব, ইত্যাদি ইত্যাদি। জগন্নাথবাবু, লোহার আলমারিটা আপনি কতদিন আগে কিনেছিলেন? তা প্রায় 10 বছর হবে। জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, আজ সন্ধ্যার আগে সুব্রত আর জগন্নাথবাবুকে নিয়ে আমার বাড়িতেই দয়া করে একবার যেতে পারবেন? কেন হে? না, মানে আমার আরো কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ, ভালো কথা। আপাতত এই খিল গাছা আমি নিয়ে চললুম, বইকালে ফেরত পাবেন। চলো মানে চলো। বাইরের রাস্তায় এসে মানিক দেখল জয়ন্ত প্রশান্ত মুখে নিজের রূপোর নস্যদানি বের করে দুটি নস্য গ্রহণ করল। মানিক অবাক হয়ে বলল, জয়ন্ত, বেশি খুশি না হলে তুমি তো নস্য নাও না। এর মধ্যে মামলাটার কোনো সুরাহা করতে পেরেছ নাকি? সে প্রশ্নের উত্তর না দিয়ে জয়ন্ত বলল, আচ্ছা, এই খিলগাছা নিয়ে তুমি আমার বাড়িতে যাও, আমার অন্য জরুরি কিছু কাজ আছে, ফিরতে কিন্তু দেরি হতে পারে। বিকেল উতরে গেল। বৈঠকখানায় বসে আছে জয়ন্ত ও মানিক। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্ত বলল, ওই হে মানিক, সুন্দরবাবুরা তো এখনো আত্মপ্রকাশ করলেন না। মানিক কান পেতে শুনে বলল, কিন্তু বাড়ির দরজায় কার গাড়ি এসে থামল, বোধহয় সুন্দরবাবুরাই এলেন। কিন্তু ঘরের ভেতর এসে দাঁড়ালো রাখাহরির পেছন পেছন একজন তরুণী মহিলা। তরুণী এবং রূপসীও বটে, কিন্তু তার যন্ত্রণা বিকৃত মুখের দিকে তাকালে সে দেহের তারুণ্য ও লাবণ্য দৃষ্টিকে কিছুমাত্র আকর্ষণ করে না। পরনে ময়লা কাপড়, মাথার চুল তেলাভাবে অচিক্কণ এবং চোখের চাহনি উদ্ভ্রান্তের মতো। জিজ্ঞাসু চোখে রাখাহরির মুখের দিকে তাকালো জয়ন্ত। রাখাহরি বলল, জয়ন্তবাবু, আমার বোন রাধারানী আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে একটা চেয়ার এগিয়ে দিয়ে জয়ন্ত বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন 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 রাধারানীদেব। রাধারানী বসে পড়ল বটে, তবে চেয়ারের উপরে নয়, হাঁটু গেড়ে মেঝের ওপরে। তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে 2 হাত বাইরে বাড়িয়ে জয়ন্তর পা জড়িয়ে ধরতে গেল। আরে করেন কি? রক্ষা করুন আমার স্বামীকে, রক্ষা করুন। ঠিক সেই সময় সদর দরজার কাছে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। জয়ন্ত তাড়াতাড়ি বলল, রাধারানী দেবী, নিশ্চয়ই সুন্দরবাবু আসছেন সদর বলে। শিগগিরই আপনি পাশের ঘরে গিয়ে দাঁড়ান। আপনার স্বামীকে আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে এটা অঙ্গীকার করছি যে তার সঙ্গে এখনই আপনার দেখা একবার আমি করিয়ে দেবো। যান যান যান, আর দেরি করবেন না। রাধারানী পাশের ঘরে প্রবেশ করল অত্যন্ত নাচারের মতো। সঙ্গে সঙ্গে সুন্দরবাবু এলেন। তারপর এলো জগন্নাথ এবং আরেক বিষণ্ণ মূর্তি। বয়সে সে যুবক, উস্কো খুস্কো মাথার চুল, সুন্দর মুখশ্রী, কিন্তু কালিমায় পরিম্লান। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, এই আসামি। জয়ন্ত জিজ্ঞেস করল, আপনারই নাম সুব্রতবাবু? ভীরু মুখ তুলে একবার জয়ন্তর দিকে তাকিয়ে আবার মুখ নামিয়ে সুব্রত খুব মৃদু স্বরে বলল, হ্যাঁ। ভদ্রলোকের ছেলে
শেষে একবারে চোরের দায় ধরা পড়লেন। নত নেত্রেই সুব্রত বলল, ভগবান জানেন আমি চোর নই। আপনার কথা যদি সত্যি হয় তবে বিচারে নিশ্চয়ই আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাওয়ার পরেও তো আবার আপনি সেই রেস খেলবেন, মদ খাবেন, কুসঙ্গে মিশবেন, সাথী স্ত্রীর সঙ্গে অমানুষের মতো ব্যবহার করবেন। আবার? কখনো নয়, কখনো নয়। জয়ন্ত বলল, শুনে সুখী হল। আপাতত একবার পাশের ওই ঘরে যান দেখি, ওখানে রাধারানী দেবী আপনার জন্য অপেক্ষা করছেন। রাধারানী দেবী? হ্যাঁ, আপনার স্ত্রী। সুব্রত পাশের ঘরের ভেতরে গেল খুব তাড়াতাড়ি। সুন্দরবাবুও হন হন করে সুব্রতর পেছনে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বলল, মা ভাই, আপনার আসামি চম্পট দিতে পারবে না। পাশের ঘরে ওই একটিমাত্র দরজা, কাউকে বেরোতে হলে এই ঘরের ভেতর দিয়েই বাইরে যেতে হবে। আসুন সুন্দরবাবু, এইবারে বরং আমাদের কাজের কথাটা হয়ে যাক। কাজের কথা? কি কাজের কথা? বিরোহী আর বিরোহিনীর মিলন দেখবার জন্য আমরা এখানে আসিনি। মানিক বলল, হ্যাঁ সুন্দরবাবু, জয়ন্তও সে কথা জানে বলেই আপনাকে পাশের ঘরে যেতে দিলে না। তুমি থামো মানিক, বাজে ফ্যাচ ফ্যাচ করো না। জয়ন্ত, আসামিকে আমি আজই চালান দিতে চাই। তার আগে তোমার যদি কোনো বক্তব্য থাকে তো বলো। জগন্নাথবাবু, আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আপনার শোবার ঘরে দুটো দরজা, একটা ছাদের দিকে আর একটা ভিতর বাড়ির দালানের দিকে। তো চুরির পর দিনে দেখা যায় যে ছাদের দরজাটা খোলা রয়েছে, কিন্তু ভেতর দিকের দরজাটা তো তালাবন্ধ ছিল। আজ্ঞা হ্যাঁ। তালার চাবিটা ছিল কোথায়? আমার পকেটে। এখন শুনুন সুন্দরবাবু, জগন্নাথবাবুর লোহার আলমারির আসল আর নকল চাবি দুটো আমার টেবিলের উপর পাশাপাশি রেখে দিন। কথা মতো কাজ করলেন সুন্দরবাবু। জয়ন্ত জিজ্ঞেস করল, কি দেখছেন? সুন্দরবাবু নীরস কণ্ঠে বললেন, দেখবো আবার কি চাই, দুটো চাবি। হ্যাঁ, চাবি দুটোর মাপজোক, গড়ন পিটন একই রকম। হ্যাঁ, অবিকল। এটা কি সন্দেহজনক নয়? কেন কেন? ধরুন আপনি এক এক দিনে এক একজন কারিগর ডাকলেন, তো তাদের প্রত্যেককে দিয়ে একই কলের জন্য আপনি দুটো চাবি করালেন। সেই দুটো চাবি দিয়ে কল খোলা যাবে বটে, কিন্তু তাদের গড়ন পিটন কিছুতেই একই রকম হবে না, আর আকারেও কোনটা হবে কিছুটা ছোট, আবার কোনটা হবে কিছুটা বড়। হ্যাঁ, এ কথা ঠিক। কিন্তু কিন্তু এই দুটো চাবি দেখলেই বোঝা যায় যে একই মাপজোকের সঙ্গে মিলিয়ে একই কারিগরের হাতে দুটো চাবি গড়া হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যেটাকে আসল চাবি বলছেন তার বয়স নাকি 10 বছর। চাবিটা যে পুরনো তাতে আর কোনো সন্দেহ নেই, তবে নিয়মিত ব্যবহারের দরুন তার উপর একটা পালিশ পড়েছে বটে। আর যেটাকে নকল চাবি বলা হচ্ছে সেটাও দেখতে পুরনো হলেও তার উপরে কিন্তু পালিশ টালিশ কিছুই নেই, বরং বহুদিন ব্যবহৃত হয়নি বলে তার উপর মূর্ছে ধরে গিয়েছে। সুন্দরবাবু সন্দিগ্ধ কণ্ঠে বললেন, তুমি বলতে চাও জয়ন্ত? আমি বলতে চাই যে সুব্রতবাবু এই পাড়ার নতুন বাসিন্দা। তিনি যদি আলমারির কলের ছাঁচ তুলে দ্বিতীয় একটা গড়াতেন, তাহলে দেখলে তাকে মূর্ছে ধরা পুরনো বলে ভ্রম করার কিন্তু কোনো উপায় থাকত না, আর দেখতেও সেটা হতো না আকারে আর গড়ন পিটনে অবিকল প্রথম চাবিটার মতো। সুন্দরবাবু কিংকর্তব্য বিমূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, কোনো প্রতিবাদ করতে পারলেন না। জয়ন্ত গাত্রোত্থান করে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এখানে আসুন সুন্দরবাবু, এইবারে আর একটা ব্যাপার প্রতিপাদন করতে হবে। জয়ন্তর পাশে গিয়ে দাঁড়ালেন সুন্দরবাবু। দরজার পাল্লা দুখানা ভেজিয়ে দিয়ে জয়ন্ত বলল, দেখুন, জগন্নাথবাবুর ছাদের দরজার খিলটা আমি নতুন স্ক্রুপ দিয়ে আমার দরজায় লাগিয়ে দিয়েছি। সুন্দরবাবু বললেন, এ আবার কি রে বাবা? জয়ন্ত বলল, মানিক, একবার ঘরের বাইরে যাও তো। হ্যাঁ, আচ্ছা,
এইবারে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে এই নতুন খিলটা লাগিয়ে দিলাম। মানিক, তুমি বাইরে থেকে জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেলার চেষ্টা করো তো। মানিক সজোরে বার চারেক ধাক্কা মারার পরেই সশব্দে খিলটা ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল এবং খিলের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ল মাটির ওপর। জয়ন্ত বলল, যা ভেবেছি তাই। সাধারণত বাঙালিদের বাড়ির খিলগুলো হয় পলকা অর্গলবদ্ধ। দরজা জোর করে কেউ বাইরে থেকে খুলতে গেলে ধাক্কা মারে দরজার মাঝ বরাবর, আর খিলটাও ভেঙে যায় মাঝখান থেকেই। এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। সুন্দরবাবু একেবারে স্তব্ধ। খিলের যে অংশটা তখনও দরজার সঙ্গে সংলগ্ন ছিল সেটা 2 হাতে তুলে ধরে জয়ন্ত বলল, কিন্তু কেউ যদি ঘরের ভিতরে দাঁড়িয়ে এমনি করে জোরে একটা টান মারে তাহলে কি হয় দেখুন। তার একটানেই খিলের অপর অংশটা স্ক্রুপের প্যাঁচ ছাড়িয়ে উপড়ে এলো। সুন্দরবাবু মাথার টাক চুলকোতে চুলকোতে বললেন, তবে তো দেখছি চোর হচ্ছে বাড়ির লোক। হ্যাঁ, সে আর বলতে। আর সেই লোক হচ্ছেন জগন্নাথবাবু নিজেই। জগন্নাথ আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে মুখ খিচিয়ে বললেন, বুদ্ধির গলায় দড়ি। নিজের টাকা আমি চুরি করবো নিজেই? হ্যাঁ, এ আপনার নিজের টাকা নয় জগন্নাথবাবু, এ হচ্ছে আপনার পিতৃমাতৃহীন নাবালক ভ্রাতুষ্পুত্রের টাকা। সুব্রতবাবুর দুর্বলতার সুযোগ গ্রহণ করে সেই টাকা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আলমারি কিনবার সময় আপনি পেয়েছিলেন একই রকম দেখতে 2টো চাবি। একটা ছিল তোলা, আর একটা আপনি নিজে ব্যবহার করতেন। সেই তোলা চাবিটাই আপনি পাঁচিলে টপকে গিয়ে বেচারা সুব্রতবাবুর ঘরের ভেতর নিক্ষেপ করেছিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো শুনুন। আজ সারাদিন ঘুরে ঘুরে আপনার সম্বন্ধে আমি আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনার চিনির কারবারটা প্রায় অচল হয়ে পড়েছে, আর এই শুনে আপনার মাথা বিকিয়ে যাবার মতো হয়েছে। লয়েডস ব্যাংকে আপনার নামে জমা আছে মাত্র 100 টাকা। গেল 23 তারিখে বীমা কোম্পানির কাছ থেকে আপনি পেয়েছিলেন 50,000 টাকা। পরদিন সকালেই আপনি সপরিবারে মনসাপুরে যাত্রা করেন বটে, কিন্তু সরাসরি স্টেশনে গিয়ে হাজির হননি। আগে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যাংকে নিজের ও শ্রীমতী অবলাবালা দেবীর নামে 50,000 টাকা জমা দিয়ে তারপর আপনি স্টেশনে যান। তারপর জয়ন্তর কথা শেষ হওয়ার আগেই জগন্নাথ দরজার দিকে এগোতে এগোতে রুদ্ধ কণ্ঠে বলল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাগলের প্রলাপ শুনতে রাজি নই। আমি চললুম। এক লাফে তার সামনে গিয়ে পড়ে সুন্দরবাবু বললেন, মাইরি নাকি? যাবে কোথায় চাঁদ? তোমার চক্রান্তে ভুলে সুব্রতকে আদালতে নিয়ে গিয়ে আসামি বলে খাড়া করলে শেষটায় হয়তো আমাকে গর্ধব নাম কিনতে হতো। আর কি তোমায় ছেড়ে দিই? হঠাৎ পাশের ঘর থেকে 2 মূর্তি বেরিয়ে জয়ন্তর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। সুব্রত এবং রাধারানী। তার 2 পা ভিজে গেল তাদের আনন্দের অশ্রুজলে। তাদের হাত ধরে তুলে জয়ন্ত অভিভূত কণ্ঠে বলল, আহা, আপনাদের ওই অশ্রু জলেই আমার শ্রেষ্ঠ পুরস্কার। গল্প স্বল্পে আজ শুনলেন চাবি ও খিল। রচনা হেমেন্দ্র কুমার রায়। বিভিন্ন চরিত্রে জয়ন্ত অরিজিৎ, মানিক রাজীব, রাখহরি সোমক, সুন্দর অমরজিৎ, জগন্নাথ এবং মধু অর্পণ, রাধারানী মহুয়া, সুব্রত সোহম। সম্পাদনা রিয়া। গল্প পাঠে ও আবহ নির্মাণে অর্ণব। গল্পের সূত্রধর সৌমি। সমগ্র পরিকল্পনা শুভদা।